সরকারি দপ্তরে যারা চাকরি করতেন তাদের একটা বড় অংশ আসলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধেই যে ঘোর ষড়যন্ত্র তৈরি করছিল তা যথেষ্ট টের পেয়েছিল গভর্নমেন্ট। মহারানীর উপনিবেশ এই ভারতবর্ষে সর্বদাই তটস্থ হয়ে কাজ সারতে হতো সাধারণ ভারতবাসীকে। আর যারা এই সাধারণের গণ্ডির বাইরে অর্থাৎ কোনো উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন তাদের অবস্থাও যে খুব একটা ভালো ছিল বলা চলে না। আদতে ওই সাদা চামড়া বাদে সকলেরই পরিচয় যে একটাই, আমরা আদতে সকলেই যে ভারত মাতার সন্তান, সেটাই প্রকৃত সত্য। যদিও সেই সত্যের গভীরতা তখনও উপলব্ধি করতে পারেননি অনেকেই। হ্যাট আর প্যান্টালুন পরে নিজেকে বিদেশি ভেবে যারা গর্ববোধ করছিল তারা হয়তো বেল্ট আর বুটের কষাঘাত খেয়ে ছেঁড়া গেঞ্জি পরা বৃদ্ধ এবং নগ্ন কিশোরীর মৃতদেহ লক্ষ্য করে। নমস্কার, টিম থ্রিল সার্জার আপনাকে স্বাগত জানায় আজকের এই নতুন গল্পে। আজ আমাদের ইন্ডিপেন্ডেন্স উইক উপলক্ষে বিশেষ নিবেদন লেখক অভিক সাহার কলমে ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন ব্যোমকেশ ও স্বদেশী হত্যা রহস্য। অভিক শাহ বর্তমানে ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র। বেশ কিছু অডিও স্টোরি চ্যানেলে তার লেখা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আজকের গল্পের সূত্রধর ও ব্রিজেশ বাবুর চরিত্রে আমি দীপম, গল্প পাঠে অভিক, ব্যোমকেশের চরিত্রে দেবাঞ্জন, গল্পের অন্যান্য চরিত্রে অভিক, স্বস্তিক, রাকিব, পার্থ অরণ্যদেব, তমাল, দিব্যেন্দু গোস্বামী এবং প্রভাকর। গল্পের সামগ্রিক সম্পাদনায় কৌশিক। গল্পের প্রচ্ছদ নির্মাণে শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, ব্যোমকেশ ও স্বদেশী হত্যা রহস্য। অজিতদা, আমাদের এবার চাঁদাটা একটু বাড়াবেন নাকি? তাহলে খুব ভালো হয়। বুঝতেই তো পারছেন এখন যা অবস্থা, তাতে আপনারা যদি না একটু সাহায্য করেন তাহলে কাজ একেবারেই করা যাবে না। মুকুলের কথাটা শুনে মনটা উদ্বেলিত হয়ে উঠল আমার, তাই বাড়তি 5 টাকা দিলাম। এইবার ফিসফিসিয়ে বললাম, ব্যোমকেশকে বলবো এবার বেশ মোটা চাঁদা দিতে, ঠিক আছে? মুকুল মাথা নেড়ে খুশি মুখে চলে গেল। ওর বয়স ওই 15-16 হবে। এর মধ্যেই যেভাবে দেশের জন্য ভাবে, কাজকর্ম করে, তাদের মনে হয় স্বাধীনতা পেলে ভারতবর্ষের ভবিষ্যৎ অন্তত অলস হবে না। শেষ কেসে একজন ভালো মারোয়ারি ক্লায়েন্ট বেশ ভালো মতন পারিতোষিক দিয়েছিল ব্যোমকেশকে, তাই আমিও নিজেই একটু বাড়িয়ে বলে দিলাম ব্যোমকেশ এবার একটু বেশি চাঁদা দেবে। ওরা একটা সংগঠন মতো তৈরি করেছে বাসুদেবের চালের দোকানের পেছনে একটা পরিত্যক্ত জায়গায়। আগে সেখানে একটা কারখানা ছিল, সেটাই দীর্ঘদিন ধরে পড়ে থাকায় তাকে ব্যবহার করে নিজেদের কাজকর্ম চালায় ওরা। মুকুল ওই দলের অন্যতম দায়িত্ববান সদস্য। পুলিশের সামনে দিয়েও হাতে হাতে লিফলেট বিলি করার সাহস রাখে সে। এর আগে 2বার জেলে গিয়েও তার শিক্ষা হয়নি। আসলে নিজের মা তো নেই, তাই দেশমাতাকে সেই জায়গা দিয়ে ফেলেছে। শপথ করেছে দেশকে স্বাধীন করে তবে ছাড়বে। জাগৃতি নামক এই দলটা এখনো পুলিশের চোখের আড়ালে কুক্ষিগত রয়েছে। ব্যোমকেশের কাছে এসে সেই দলের অনেকেই মাঝে মাঝে পরামর্শ নেয়। ব্যোমকেশ তাদের আগেই জানিয়ে দিয়েছে, দেখো, আমায় এর মধ্যে সরাসরি জড়াবে না, তবে বিশ্বাসের হাতটা কাঁধে রাখবো সর্বদা, পালিয়ে যাব না। ব্যোমকেশ তার ভরসার হাতখানি মাঝে মাঝে ইদানিং এতটাই প্রশস্ত করছে যে আমাদের ভয় হচ্ছে এবার না পুলিশের নিক নজরে পড়ে যায় সে। এমনিতেই পুলিশেরা তাকে বেশ শ্রদ্ধা করে, এমনকি বিদেশি সাহেবরাও তার প্রশংসায় পঞ্চমুখ। তার মধ্যে এহেন দাগ পড়লে তখন না তো সে পারবে সত্যান্বেষণ করতে, আর না তো পারবে তাদের সাহায্য করতে। বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আমাদের। এই গত পরশু নাগাদ সুনির্মল ঘোষের ছোট ছেলেকে রাস্তায় প্রকাশ্যে গুলি করে খুন করেছে এক ব্রিটিশ পুলিশ। তার দোষ কেবল একটাই, পুলিশের গাড়ির সামনে গিয়ে বন্দে মাতারম ধ্বনি দিয়েছিল সে। জানি না ইংরেজরা নিজেদের কি মনে করেছে,
ওভাবে প্রকাশ্যে খুন করার পর আশপাশ থেকে সকলে যখন সাহেবকে মারার জন্য ছুটে আসে, তখন গাড়ি নিয়ে হুড়মুড় করে বেরিয়ে যায় সে। আরও একটা ঘটনা আমাদের যথেষ্ট হতাশ করেছে। তা হলো নিবেদিতা ঘোষ নামক এক মেধাবী মেয়েকে বিনা বস্ত্রে ড্রেনের ধারে ফেলে রেখে গেছে পুলিশেরা। তার বাবার সঙ্গে বিপ্লবী দলের যোগাযোগ উদ্ধার করতে পেরে মেয়েটিকে অমন পাশবিক অত্যাচার করেছে ওরা। আসলে সকলের মনে তারা ভয় বুনতে চায়, সকল ভারতবাসী যাতে দেশের মঙ্গল সাধনে ব্রতী হতে পিছুপা হয়, এটাই তাদের মূল লক্ষ্য। তার জন্য সুড়ঙ্গ খুঁড়ে পৃথিবীর কেন্দ্রমণ্ডলে পৌঁছে গেলেও তাদের ক্ষতি নেই। নিচে নামা তারা আপাতত ছাড়ছে না। হাতে করে একটা মাঝারি আকারের পদ্মার ইলিশ নিয়ে বাড়িতে যাচ্ছিলাম। পথে দেখি বিভূতিবাবুকে দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে এক বাঙালি হাবিলদার। একেবারে তন্ন তন্ন করে ভদ্রলোককে সার্চ করছে সে। আর তার পাশে দাঁড়িয়ে নির্দেশ দিয়ে যাচ্ছেন একজন ইংরেজ অফিসার। তার মুখে চুরুট গোজা রয়েছে। মুখখানা এমনভাবে তিনি করে আছেন যেন ভীষণ আমোদ পাচ্ছেন অফিস যাত্রী এক ব্যস্ত ভদ্রলোকের দেরি করিয়ে দিয়ে। বিভূতিবাবু বলছেন, সাহেব, আমার কাছে বন্দুক পিস্তল কিছুই নেই। আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে, আর দেরি করলে আমার মাইনে কাটা যাবে। সাহেব কোনো কথা বললেন না। হাবিলদার যেন আরো কড়া তল্লাশি চালিয়ে গেল ভদ্রলোকের উপর। এমন একটা পরিস্থিতিতে চুপচাপ দাঁড়িয়ে থাকা যায় না। মুখ থেকে আপনা থেকেই কিছু শব্দ বুলেটের ন্যায় বেরিয়ে আসতে চায়। আমি এগিয়ে গিয়ে ইন্সপেক্টরকে বললাম, উনাকে খামখা বিরক্ত করছেন কেন? উনি একজন ভদ্রলোক, এভাবে উনাকে অফিস যেতে দেরি করিয়ে দেওয়াটা অন্যায়। সাহেবের মুখ থেকে এবার চুরুট নামল। বাম ভুরুখানি উঁচিয়ে এবার তিনি আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। লালচে গোঁফ মৃদু বুলিয়ে বুটে ভারী শব্দ তুলে আমার দিকে এগিয়ে এলেন। তারপর ভীষণ বিরক্তকর কর্কশ গলায় বললেন, হ্যাঁ হাবিলদার, লিভ হিম। হাবিলদার বিভূতিবাবুকে ছেড়ে দিল। উনি আমার দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ অজিত বাবু। আজ নইলে আমার লেট ফাইন হতো। আসছি। বলে সেই স্থান থেকে এক প্রকার পালিয়ে গেলেন। সাহেব তখনও আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি বুঝতে পারছি না ঠিক কি করা উচিত। এবার তিনি মুখ খুললেন। অজিত বাবু, আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হইতেছিলেন, তাই না? আমি মৃদু কণ্ঠে বললাম, না মানে উনার দেরি হয়ে যাচ্ছিল, তাই। Yes, you are absolutely right. কিন্তু আমি আশা করি আপনার কোনো তাড়া নাই, কি তাই তো? মানে? এই হাবিলদার, ইহাকে সার্চ করো, কুইক। আমি বুঝলাম নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। এদের বাধা দেওয়ার বৃথা চেষ্টা করাটাও যে বোকামি, সেটা পূর্বেই অনুধাবন করতে পেরেছি। হাবিলদার যখন আমাকে সার্চ করছেন, তখন আমি একবার কাঁতুর কণ্ঠে বললাম, এর অর্থ কি অফিসার? অফিসার তাচ্ছিল্যের স্বরে বললেন, Why? Do you face any problem? আমি প্রত্যুত্তর করলাম, ইয়েস। Then face it. আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেখানে স্থিরভাবে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না আমাকে আগা গোড়া সার্চ করে তারা নির্দোষ ভার্ডিক্ট দিল। এবার সাহেব বললেন, হাবিলদার, ইহার মাছের মধ্যে কিছু লুকানো থাকিতে পারে। Cut it. হুকুম শুনে আমার ডান হাত থেকে মাছটিকে কেড়ে নিয়ে সেটাকে ছিন্ন ভিন্ন করে দিল হাবিলদার। আর আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম অরাজকতার উৎসব। সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলেন আর বললেন, Oops, oops. ইহাতে কিছু নাই। ওকে মিস্টার অজিত, আপনি এখন আসিতে পারেন। বলে আমার সদ্য কেনা মাছটিকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিলেন তিনি। আর তারপর সশব্দে গাড়িতে স্টার্ট দিয়ে চলে গেলেন মাছটার উপর দিয়ে। হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরতেই ব্যোমকেশ বলল, কি হে অজিত, এভাবে চারিদিক উজাড় করে ঘরে ঢুকছো যে? তোমায় তো কখনো এত উত্তেজিত দেখি না। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না।
আসলে অপ্রকাশিত ক্ষোভ চেপে থাকায় মাথাটা ভো ভো করে ঘুরছে। বললাম, এক গ্লাস জল দাও তো, মাথাটা ধরেছে। ব্যোমকেশ চিন্তিত হয়ে আমার কাছে এলো, এক গ্লাস ভর্তি জল দিয়ে বলল, ওষুধ লাগবে নাকি? হঠাৎ কি হলো? আর বাজার থেকে খালি হাতে এলে যে? জল খেয়ে একটু ঠান্ডা হয়ে ক্ষুব্ধ কণ্ঠে ওকে সবটা বর্ণনা করলাম। পেশিতে ঘুণ না ধরলে আজকে হয়তো আমার হাত চলতে শুরু করত, কিন্তু কলম বাদে আর অন্য কিছুতে হাত চালাতে আমি পারদর্শী নই। আর বিবাদ করব কার সনে? খোদ ইংরেজের বিরুদ্ধাচরণ করে টিকে থাকতে পারবো আদৌ? তাচ্ছিল্যের হাসি হেসে ব্যোমকেশকে বললাম, "হ্যাঁ, ভাই তুমি এই নিয়ে মাথা ঘামিও না, আমি না হয় আবার মাছ কিনে আনবো বাজার থেকে।" ব্যোমকেশ দেখলাম চুপ করে রইল, কোনো সাড়া করলো না। আমি গলা খাকড়ে তাকে ডাক দিলাম, ব্যোমকেশ, এমন নীরব হয়ে পড়লে যে? ও কিছু না, আসলে অন্যায় অত্যাচার একেবারে সহ্য করতে পারি না। আমি দেখছি আমার চেনাশোনা কাউকে বলে অন্তত ভদ্রলোকের এহেন মানহানির বিরুদ্ধে যদি কিছু একটা করতে পারি। সেসব হবেক্ষণ। বলছি, জাগৃতি ক্লাবের লোকেদের একটু বেশি চাঁদা দেওয়া যায় কিনা একটু দেখো তো। আজকে ওই মুকুল বলছিল ওদের নাকি সামনে একটা কর্মসূচিতে বেশ বড় অঙ্কের মূল্য প্রয়োজন। ওহ, সে না হয় দেব। আচ্ছা, মুকুল ছেলেটাকে বোধহয় একবার দেখেছি না? বেশ বুদ্ধিদীপ্ত বলেই মনে হয়েছে। আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ, বেশ ভালো ছেলে। এই বয়সে এক বুক সাহস নিয়ে নেমে পড়েছে মাকে স্বাধীন করতে। ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে বলল, সাহস ভালো, তবে অতি সাহস ভালো নয়। বলা তো যায় না অল্প বয়স কখন কার নজরে পড়ে যায়। অজিত, তুমি কিন্তু ওদের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়ো না। এখন জানোই তো চারিদিকে স্বদেশী কারাগার গড়ে তুলছে ইংরেজরা। হ্যাঁ, রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর যে রাখিনি তেমনটা নয় ভায়া। কি আর করা যাবে বলো? নিজের দেশে লুকিয়ে লুকিয়ে নিঃশ্বাস নিতে আর কতদিনই বা ভালো লাগে। আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হয় এই সমস্যা কি কখনোই যাবে না? ব্যোমকেশ মৃদু হেসে বলল, এই ক্রনিক ব্যাধি থেকে মুক্তি লাভ মোটেও সোজা ব্যাপার নয় ভায়া। তবে একদিন না একদিন আমাদের নিজেদের স্বতন্ত্র দেশ নিশ্চয়ই স্থাপিত হবে। কিন্তু কবে? আমি ক্ষিপ্ত হয়ে বললাম, আরও কত লক্ষ মানুষের সমাধির উপর আমরা ভারতবর্ষের পতাকা উত্তোলন করব? তুমি তো একজন সত্যান্বেষী। আজ অবধি অনেক কেসের সমাধান করেছ তুমি, অনেক অপরাধীদের ধরেছ। তাহলে যে অপরাধীরা বেমালুম ঘুরে বেড়াচ্ছে শহরের বুকে, তাদের বিরুদ্ধে করবার কথা কখনো ভাবনি কেন? আমার একটা নতুন তদন্তের ব্যাপারে একটু বেরোতে হবে। তুমি ঘরে থাকো, আর ফেরবার সময় আমি বাজারহাট করে ফিরব। আর হ্যাঁ, এত বেশি চিন্তা করো না, ঠিক আছে? আমি সব সময় আছি, এটা জেনে রেখো। ব্যোমকেশ আমার মাথায় এই সান্ত্বনার হাত রেখে ধুতি পাঞ্জাবি পরিধান করে বেরিয়ে পড়ল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম আমাদের গলি থেকে এগিয়েই মুকুলের সঙ্গে তার দেখা হয়েছে। দুজনে খানিকক্ষণ কথাবার্তা বলতে লাগলো, আর তারপর ব্যোমকেশ মুকুলের চুলে হাত বুলিয়ে দিয়ে ওকে টাকা দিল। তারপর ওরা দুজনেই আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল রাস্তার মোড় পেরিয়ে। কয়েকদিন পরের ঘটনা। আমি আর ব্যোমকেশ দুজনে মিলে সকালের জলখাবার খাচ্ছিলাম, এমন সময় নেংটি আমাদের ঘরে উঠে এলো। দরজায় বেশ জোরে জোরে সে কড়া নাড়তে থাকলে আমি খাবার রেখে উঠে পড়লাম। আরে একটু আস্তে মশাই, দরজা ভেঙে পড়বে যে। বাইরে থেকে সে নিজের পরিচয় দিল। আগে আগে অজিতদা, আমি নেংটি, একটু একটু তাড়াতাড়ি খুলুন। দরজা খুলতেই সে বেশ দ্রুত বেগে ঘরের মধ্যে প্রবেশ করল। আমাদের দুজনের খাওয়া প্রায় শেষের পথেই ছিল। ব্যোমকেশ শেষ গ্রাসটি মুখে তুলে বলল, কি হয়েছে নেংটি? এত উত্তেজিত দেখাচ্ছে কেন তোমায়? সে হাঁপাতে হাঁপাতে বলল, আসলে আসলে ব্যোমকেশবাবু, আমায় মুকুল বলে একটা ছেলে এক্ষুনি বলে গেল আপনাদের একটা দরকারি খবর দিতে। মুকুল? কি খবর? সে বলল জাগৃতি ক্লাবের লোকেদের নাকি পুলিশে ধরেছে, আপনারা যাতে সাবধানে থাকেন, তাই সেই কথাই বলে সে চলে গেল। কোথায় গেল?
জানি না, হয়তো পালিয়ে গেল। শুধু আমায় জানিয়ে গেল আপনাদের দুজনের নাকি বিপদ আছে। ব্যোমকেশ খানিকক্ষণ চুপ করে থাকলো এই কথা শুনে। আমি বললাম, আচ্ছা ব্যোমকেশ, এর মানে তো মুকুলের সামনেও বড় বিপদ। তেমনটাই তো হওয়ার কথা। আচ্ছা অজিত, আমাদের দুজনের হঠাৎ ধরা পড়বার ভয় থাকবে কেন? আমরা তো ওদের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলাম না, কেবলমাত্র কয়েকবার পয়সা দিয়েছি, ব্যাস, এই পর্যন্তই। আমিও তো তাই ভাবছি ব্যোমকেশ। আচ্ছা নেংটি, তুমি এখন নিচে নেমে যাও, আমরা বাকিটা বুঝে নেব। আর হ্যাঁ, ধন্যবাদ। নেংটি নিচে নেমে গেলে আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম। ব্যোমকেশ মুখ টিপে টিপে বলল, এখন যদি আমরা পালাতে যাই তাহলে ওদের সন্দেহ আরো বাড়বে। না না, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। সকলকে ধরলে তো মুকুলেরও ধরা পড়ার কথা। ও নেহাত একটা বাচ্চা ছেলে, ওর পক্ষে কি? ঠিক এমন সময় আমরা বাড়ির সামনে পুলিশের জিপের শব্দ পেলাম। জানালা থেকে উকি মেরে দেখলাম মুকুলের কথা মিথ্যা নয়। আমার হৃৎপিণ্ড খুব দ্রুত তার কার্যকারিতা প্রদর্শন করতে লাগলো। মনে হলো এই মুহূর্তে আমি হয়তো সংজ্ঞা হারাবো। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে এলো পদশব্দ, আর আমরা প্রহর গুনতে থাকলাম দরজায় করাঘাত হওয়ার। আপনি বিশ্বাস করুন অফিসার, আমি কিংবা আমার বন্ধু অজিত আমরা কোনোভাবেই কোনো স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত নই। ব্যোমকেশ টেবিলে একটা কষাঘাত করে দাবি করল। আমিও তার পরপর ভীত কণ্ঠে বললাম, দেখুন অফিসার, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি একজন লেখক, এবং আপনি তো ব্যোমকেশকে জানেনই। ও একজন সত্যান্বেষী মানুষ। আপনি খামোখা ওকে সন্দেহ করছেন। থামুন আপনারা, আমাদের তদন্তের পদ্ধতি আর আপনাদের শেখাতে হবে না। বেশ জোরালো কণ্ঠে হাঁক ছাড়লেন ইন্সপেক্টর ব্রিজেশ দস্তিদার। ব্যোমকেশবাবু, আপনাকে মুকুলের হাতে টাকা দিতে দেখা গেছে। বাবা প্রকাশ্য দিবালোকে আপনি ছেলেটির হাতে টাকা তুলে দিয়েছেন, এবং সেই দিন অজিত বাবুকেও টাকা দিতে দেখা গেছে ওই ছেলেটির হাতে। এরপরেও আপনারা বলবেন আপনারা কিছুই জানেন না। দেখুন, আজ আপনি আমায় খারাপ ভাবলেও আমার কিছু করার নেই ব্যোমকেশবাবু। ওপর থেকে সাহেবের কড়া নির্দেশ আছে, তিনি এসব প্ল্যান সাজিয়েছেন। তাই আমাদেরও হাত পা বাঁধা ব্যোমকেশবাবু। আপনি আমাদের বিভিন্ন তদন্তে অনেক সাহায্য করেছেন, এর জন্য আমি নিজে কৃতজ্ঞতা স্বীকার করছি। কিন্তু এখন আপনি হাতে নাতে ধরা পড়ে গিয়ে নিজের বিপদ নিজেই বৃদ্ধি করছেন। ব্যোমকেশ বলল, আপনার কোথাও মস্ত বড় ভুল হচ্ছে। এই সবটাই একটা ট্র্যাপ। আমি কিংবা অজিত আমরা কেবলমাত্র ছেলেটির মুখ চেয়ে ওকে টাকা পয়সা দিতাম। আপনি সত্যি বলছেন ব্যোমকেশবাবু? আর কোনো উদ্দেশ্য ছিল না এর পিছনে? দেখুন, আমি প্রত্যক্ষভাবে দেশের জন্য বিদ্রোহ না করলেও আমি যদি ওদের কিছু চাঁদা দিই তাহলে ওরা নানান জনমত গঠন, সভা, সমিতি এইসব করতে পারে ভেবেই অল্প বিস্তর টাকা দিয়েছি মাত্র। আপনি সত্যি ওই দলের মুখ্য লোককে চেনেন না? একদমই নয় অফিসার, ইভেন আমি কোনোদিন ওদের সংগঠনেও যাইনি। তাহলে কিভাবে জানবো বলুন? বুঝলাম, কিন্তু মুকুল যাদের যাদের নাম বলেছে তাদের সবাইকে আপাতত জেলে আটক করার অর্ডার আছে। তাই আই এম এক্সট্রিমলি সরি মিস্টার বক্সি, বাট আমার নিজেরও বড্ড খারাপ লাগছে আপনাকে হ্যান্ডকাফ পরাতে। ব্যোমকেশ আর একটাও কথা বলল না। উনার অর্ডারে বাকি দুজন পুলিশ এসে আমাকে আর ব্যোমকেশকে হাতে হাত করা পরিয়ে দিল, এবং আমাদের এই তেতলার ঘর থেকে হাত করা পরিয়ে জিপে তুললেন পুলিশ মহোদয়। আশেপাশের লোকজন যখন এই দৃশ্য গিলে খাচ্ছিলেন এবং ঠোঁটে অট্টহাসির বন্যা ছুটিয়ে দিচ্ছিলেন, তখন অপমানে আমার মাথা কাঁটা যাচ্ছিল। ব্যোমকেশের চোখে মুখে দেখলাম এক রাশ বিরক্তি। মাথা নিচু করে আমরা দুজনে গিয়ে উঠলাম পুলিশের জিপে, যে গাড়িতে করে অন্যান্য আসামিদের নিয়ে আমরা স্থানান্তর করেছি। কখনো ভাবিনি সেই গাড়িতে একদিন আসামির মতন বসে যাত্রা করতে হবে। মনে হচ্ছিল এই দুঃস্বপ্নের মতন প্রহরখানি ঘুচে যাক মুহূর্তেই, কিন্তু প্রতিটি মুহূর্ত কাটতে থাকলো এক একটি যুগের চেয়েও বেশি সময় ধরে। গাড়িতে বসে ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে ধরা গলায় বলল, অজিত, কখনো এমন একটা দিন আসবে ভাবতে পেরেছিলে?
আমি সত্যি বলতে ওর মুখের দিকে তাকানোর মতো সাহস খুঁজে পাচ্ছিলাম না, কারণ যে বদনামের ভাগিদার আজ তাকে করা হয়েছে তার মূলে তো আমি নিজে রয়েছি। আজ আমার জন্য আপনাদের প্রাণাধিক প্রিয় সত্যান্বেষীকে আসামির তকমা লাগিয়ে জেলে দিন কাটাতে হবে। আমি তাই মুখ নিচু করেই বললাম, না। আমিও নয়, তবে আর কি করা যাবে, আশা করি আমাদের বেশিক্ষণ জেলে থাকতে হবে না। এবার আমি মুখ তুলে চাইলাম, কে বলছো? এখন আমাদের কে বাঁচাতে আসবে? সে ঠোঁটে মৃদু হাসি রেখে বলল, নিচে নামার সময় নেংটিকে চোখের ইশারায় বঙ্কিমবাবুকে খবর দিতে বলেছি। ভদ্রলোক জানতে উকিল গো অজিত। ব্যোমকেশ, আমি বুঝতে পারিনি যে আমার কারণে তোমাকে এতটা কালিমা লিপ্ত হতে হবে। বিশ্বাস করো। আহা, তুমি নিজের ঘাড়ে সব দোষ চাপিয়ে ফেললে কুঁজো হয়ে যাবে যে। আমিও তো বুঝতে পারিনি যে ওই ছোট ছেলেটা আসলে ব্রিটিশ সরকারের হয়ে কাজ করছিল। এমন সময় জিপে একজন কনস্টেবল এসে বসলে আমরা দুজনে চুপ করে গেলাম। জিপ চলতে লাগলো শব্দ তুলে আমাদের জীবনের সবচেয়ে দুর্ভাগ্যের দিকে। সকাল 11:25। আমি আর ব্যোমকেশ পুলিশের তত্ত্বাবধানে এখন কারাগারে অধিষ্ঠান করছি। সাহেব পুলিশ থানার সদর দরজা দিয়ে দ্রুত বেগে প্রবেশ করে আমাদের সেলের সামনে এসে দাঁড়ালেন। বাকি যাদের ধরা হয়েছে সেই গুপ্ত জাগৃতি ক্লাবের কারখানা থেকে, তাদেরকেও আমাদের সঙ্গেই এখানে একত্রে রেখেছে তারা। সাহেব আমার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসলেন। I think I know you, mister. Am I right? আমি মাথা নিচু করে চুপ করে রইলাম। আপনি যে একজন স্বদেশী, আমার ওই দিনই বোঝা উচিত ছিল। হোয়াটএভার, এখন আপনাদের উচিত ট্রিটমেন্ট দিতে কোনো খামতি রাখিবে না ডিপার্টমেন্ট। ব্যোমকেশ এবার বলে উঠল, আপনি একটা মস্ত বড় ভুল করছেন অফিসার। আশা করি আমায় মনে পড়েছে। I am ব্যোমকেশ বক্সী. I have been assigned in many cases by the government. So it's a huge disrespect for me to be kept in here. আর আমার বন্ধু একজন লেখক। He is just a writer. Nothing else than that. আপনি প্লিজ শান্ত হন মিস্টার বাক্সি। হিস্ট্রিতে রাইটার হইতে বড় অ্যাজিটেটর আর কেউ নাই। দে ক্যান সেট ফায়ার ইন ভেইন জাস্ট বাই ইউজিং পেন। আমি বুঝতে পারলাম আমরা দুজনে বেশ বড় সড় বিপদে পড়ে গেছি। ব্যোমকেশ আবার অনুরোধ করল, Mr. Simpson, he is not that kind of writer. আর আমাদের সঙ্গে এই স্বদেশী দল কোনোভাবেই সম্পর্কিত নয়। Shut up! Either you will get what you deserve, pain. Do you know what it feels like? কথাটা গলায় সম্ভবত অগ্নি সংযোগ করে বললেন সাহেব। তারপর ব্রিজেশ বাবুর সঙ্গে কথা বলতে বলতে চলে গেলেন। আমি এর আগে কখনো ব্যোমকেশকে এতটা অপমানিত হতে দেখি। আমি কাতর হয়ে বললাম, এখন কি উপায়? সে কেবল ভারী কণ্ঠে বলল, Does he know what martyrdom look like? প্রায় কয়েক ঘন্টা বাদে দেখলাম থানায় প্রবেশ করলেন একজন চেনা মুখ, বঙ্কিমবাবু। ভদ্রলোককে দেখে আমি যারপন্নায় উৎফুল্ল হয়ে ব্যোমকেশকে ডাক দিলাম। ঠিক যেন ত্রাতার মতো ভদ্রলোক আমার দিকে তাকিয়ে একবার ঘাড় নাড়িয়ে ইঙ্গিত করলেন, ব্যোমকেশ, হ্যাঁ দেখো দেখো, বঙ্কিমবাবু এসেছেন। ব্যোমকেশ একটু চোখ বুজে বসেছিল মাটিতে। সে লোহার গড়া ধরে উঠে দাঁড়ালো এবার। বঙ্কিমবাবু পুলিশের কাছে গিয়ে হাতে ধরে থাকা অসংখ্য তথ্য প্রমাণ দেখাতে লাগলেন। দূর থেকে কেবল শুনতে পেলাম ইংরেজি আর বাংলায় সাহেব ইন্সপেক্টরের সঙ্গে তার বাঘ বিতণ্ডা চলছে। সাহেব একদিকে তার কথা শুনতে নারাজ, আর উনিও হাত তুলে ক্রমাগত সাহেবকে কথার বর্ষায় বিদ্ধ করে চলেছেন। অনেকক্ষণ এই পর্বখানা চলল বটে। তার কিছুক্ষণ পর দেখলাম একজন হাবিলদার এসে আমাদের গেট খুলে দিল। আমরা দুজনেই কেবলমাত্র বেরিয়ে আসার অনুমতি পেয়েছি। ব্যোমকেশ বলল, আজকের এই অপমান আমিও কোনো দিন ভুলব না।
আমাদের উপর মিথ্যে অভিযোগ এনেছেন আপনি। যাই হোক, ভবিষ্যতে আপনাকে আর কোনো কেসে আমি সাহায্য করব না, সেটা গভর্নমেন্ট চাইলেও নয়। ব্রিজেশ বাবুর মুখে বেশ একটা সন্তোষজনক হাসি দেখলাম। বুঝতে পারলাম আমাদের কারাবাস যাপন উনিও একেবারে বরদাস্ত করতে পারছেন না। আমরা তিনজনে বেরিয়ে এলাম বাইরে। অনেকক্ষণ বাদে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারলাম। কি বলো ব্যোমকেশ? ব্যোমকেশ বঙ্কিমবাবুকে বলল, আপনার কাছে একটা সিগারেট হবে? ওখান থেকে আর নেওয়া হয়নি, পুনরায় আর সেখানে ঢুকতেও ইচ্ছে করছে না। হ্যাঁ নিশ্চয়ই, এই নিন। বলে ভদ্রলোক সিগারেট দিল ওকে। তাতে একটা টান মেরে ব্যোমকেশ বলল, সত্যি বলতে অজিত, আজকের এই অভিজ্ঞতা কোনো দিনও ভুলতে পারবো বলে মনে হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বঙ্কিমবাবু। নেংটির এক ডাকে আপনি যেভাবে চলে এলেন। বঙ্কিমবাবু একটু অবাক হয়ে বললেন, নেংটি? ওটা নেংটির টেলিফোন ছিল? আমার তো মনে হলো না। মানে, ও আপনাকে যোগাযোগ করেনি? এমন সময় দেখলাম রাস্তার অপর প্রান্ত থেকে ছুটে ছুটে আসছে নেংটি। আমাদের কাছে এসে সে হাঁপাতে হাঁপাতে বলল, আরে আরে ব্যোমকেশ বাবু, আপনারা ছাড়া পেয়ে গেছেন? হ্যাঁ, তুমি বঙ্কিমবাবুকে কি বলনি আমাদের ছাড়ানোর কথা? আমি তো ওনার বাড়ির দিকে যাচ্ছিলাম, পথে একটা বিপত্তি ঘটলো, তাই আমার দেরি হয়ে গেল। ওনার বাড়ি গিয়ে দেখি বাড়ি খালি, তাই তো ছুটতে ছুটতে আপনাদের কাছে এলাম। যদি নেংটি ওনাকে না ডাকে তাহলে এই দ্বিতীয় অদৃশ্য ত্রাতা কোন ব্যক্তি? বঙ্কিমবাবু বললেন, আমাকে যিনি টেলিফোন করলেন তিনি কিন্তু মধ্যবয়স্ক এক ব্যক্তি। গম্ভীর গলায় শুধু বললেন যে আপনাকে আর অজিতবাবুকে জেলে নিয়ে আসা হয়েছে, তাই যেন আমি ব্যবস্থা নিই। তারপর আপনাদের স্বদেশী যোগের কথা বললেন। শেষে আমি ওনার নাম জিজ্ঞাসা করার আগেই ফোনটা কেটে দিলেন। ব্যোমকেশ সিগারেটের টান দিয়ে বলল, এর মানে ভদ্রলোক নিজের পরিচয় গোপন রাখতে চান। আচ্ছা বঙ্কিমবাবু, আপনি কি জানতে পেরেছেন যে পুলিশ জাগৃতি দলের কোন মাথার কথা বলছিল? মাথা বলতে যা বোঝায় আর কি। তো সেই জাগৃতি তো একটা গুপ্ত সমিতি ছিল, ফলে সেই দলের সদস্যের মধ্যে মাত্র কয়েকজন জানেন দলের মাথা ঠিক কে। কিন্তু তারা কেউ মুখ খুলছে না আপাতত। আশা করি দেশমাতাকে বিক্রির কাজে সবাই পারদর্শী নয়। পারলে ওরা আত্মহত্যা করবে, কিন্তু নাম বলবে না। আর ওই মাথা নাকি একজন সরকারি দপ্তরের লোক, কে জানে তার অস্তিত্ব কোথায়। ব্যোমকেশ সিগারেটের টান দিয়ে বলল, সে কারণে কান টানলে মাথা আসে পদ্ধতি তারা ফলো করছে। তা যা বলেছেন। তবে এখানে শুধু কান নয়, মুখ, কান, হাত, পা এক প্রকার বেঁধে আনাগোছের অ্যাটিটিউড নিয়ে সকলকে টেনে এনেছে পুলিশ। শুধু পার পেয়ে গেছে বাচ্চা মুকুল। আসলে ওই ব্রিটিশদের হয়ে কাজ করছিল ব্যোমকেশ বাবু। সে বিষয়ে আমার আর বুঝতে বাকি নেই। যাই হোক, আপাতত আপনাকে একটা কথা বলি। আমার ইনস্টিংক্ট বলছে মুকুলের সামনে বড় বিপদ। কেন? ওর আবার কিসের বিপদ? দলের মস্তিষ্ক জেলের বাইরে থাকলে বিপদ তো হবেই। মুকুল হলো একটা বোলতার মতন। ফুল যখন সে ফুটিয়েছে তখন। এরপর কয়েকদিন কেটে গেছে, তবে আশেপাশের লোকেরা এখনো যে আমাদের খুব একটা ভালো চোখে দেখছেন না সেটা বেশ বুঝতে পারছি। আমার একটা জিনিস ভেবে বড্ড অবাক লাগে। যদিও মেনে নেই আমরা স্বদেশী দলের সঙ্গে যুক্ত ছিলাম, তাহলে তো আমরা দেশের উন্নতি সাধনের সঙ্গেই যুক্ত ছিলাম। তবুও যে ঠিক কোন মন্ত্র বলে বিদেশি শাসকরা এদের ব্রেন ওয়াশ করেছেন তা আমার জানা নেই। আমরা রাস্তায় বেরোলে বেশ বুঝতে পারি সিম্পসন সাহেব আমাদের ফাঁকা আওয়াজ দেননি। উনার নিজের চোখ না থাকলেও সর্বদা আমাদের যে কয়েক জোড়া চোখ অনুসরণ করে যাচ্ছে তা বেশ টের পাচ্ছি। দুপুরে খেয়ে দিয়ে ভাত ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় পুনরায় ঘরে নেংটির আগমন ঘটল। দরজায় প্রবল কষাঘাত করতে লাগলো সে। আরে আরে, ভেঙে ফেলবে নাকি? দাঁড়াও দাঁড়াও, খুলছি।
ব্যোমকেশ ওর কড়া নাড়ার শব্দ শুনেই বুঝে গিয়েছে যে দরজার অপর প্রান্তে যে দাঁড়িয়ে আছে তার পরিচয়টা কি। নেংটি ঘরে ঢুকে উত্তেজিত কণ্ঠে বলল, ব্যোমকেশবাবু, আপনার কথা একেবারে ফলে গেছে। মানে কি ফলে গেছে? ওই মুকুলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে পাশের জঙ্গল থেকে। কেউ তার দুই ফুরুর মধ্যেখানে একটা গর্ত করে দিয়েছে গুলির আঘাতে। এই অজিত, তোমার ঘুমকে আপাতত স্থগিত রাখো। ফতুয়াটা গলিয়ে নাও, বেরোতে হবে। আমরা তিনজনে হন্তদন্ত হয়ে পৌঁছলাম জঙ্গলের সামনে। দেখলাম আশেপাশে বেশ ভিড় জমে গেছে ইতিমধ্যে। আশপাশ থেকে লোকজনের গুঞ্জন শুনে বুঝলাম এমন বিশ্বাসঘাতকের মৃত্যুতে শোকাহত হওয়ার মতো কেউ নেই। মা মরা ছেলেটির বাপ কোথায় পালিয়ে গেছে ছেলেটিকে রেখে। তার ফলে এখন সাহেবের এই কিশোর খোচরের শেষকৃত্য সম্পন্ন করতে হবে হয়তো তাদেরকেই। ভিড়ের মধ্যে দেখলাম ব্রিজেশবাবু এগিয়ে এলেন। ব্যোমকেশকে বললেন, এই দুপুরে হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন এখানে এসে। আসলে আমি বলেছিলাম আপনাকে ডেকে নিয়ে আসতে। আগের দিন ওই ছোঁড়াটিকে দেখেছিলাম আপনাদের ঘরে, তাই বুকে দেখেই বললাম যাতে আপনাকে ডেকে দেয়। না না, আপনি খামোখা ব্যস্ত হবেন না। ডেকে ভালোই করেছেন। এখানে লাশকে উদ্ধার করে? হ্যাঁ, ওই স্থানীয় একজন। এই যে ওই লোকটি, এই যে, এই শুনুন, একটু এদিকে আসুন। একজন 65-70 বছরের বৃদ্ধ এগিয়ে এলেন উনার নির্দেশ মেনে। হ্যাঁ, এই ইনি প্রথম উদ্ধার করেছিলেন ওর ডেড বডি। ব্যোমকেশ তাকে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে নিয়ে বলল, আপনি প্রথম দেখেছিলেন ওর দেহ? আগে হ্যাঁ বাবু। আপনি কি জঙ্গল পরিষ্কার করছিলেন? হ্যাঁ তখনই দেখতে পান ওখানে ও পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ বাবু, আমি তো হপ্তায় হপ্তায় সাফ করি জঙ্গল। তো আজকেও সাফ যখন করছি তখনই দেখি একটা হাত। তারপর আরেকটু এগোতেই দেখলাম ওখানে পড়ে আছে এই ছেলেটির লাশ। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করে লোকজনকে ডেকে আনি। ঠিক আছে, আপনি এখন যান। আচ্ছা ব্রিজেশবাবু, আমি একবার ওর দেহটা দেখতে চাই, একটু যদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলে ভদ্রলোক ভিড় সাময়িক ফাঁকা করে আমাদের প্রবেশপথ তৈরি করে দিলেন। এগিয়ে গিয়ে দেখলাম এখনো জংলার মধ্যে পড়ে আছে মুকুলের দেহ। পুলিশের লোক তাকে তুলছে সেখান থেকে। পরনের জামাতে এবং চুলে কাদা লেপ্টে রয়েছে। তার চোখে নাকে বসে আছে নানান জঙ্গলি কীটপতঙ্গ। হঠাৎ একটা বলতা বেরিয়ে এলো তার কপালের ওই বুলেটের ফাটলের মধ্য থেকে। দৃশ্যটা দেখেই বুকটা যেন কেঁপে গেল আমার। ছেলেটার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, আর আশেপাশে রক্তের কোনো চিহ্ন পর্যন্ত নেই। ব্যোমকেশ একটু নিচু হয়ে পর্যবেক্ষণ করে বলল, ওকে এখানে মারা হয়নি, অন্য কোথাও থেকে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে। কাজটা করেছেন কোনো একজন ব্যক্তি, তাই একে ঘষে ঘষে নিয়ে আসা হয়েছে। এখন সেই ব্যক্তির জুতোর ছাপ খুঁজে পাওয়া মুশকিল, কারণ এর মধ্যেই অনেকের আগমন ঘটেছে এখানে। ঠিক আছে ব্রিজেশবাবু, এখন একে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ডাক্তারের রিপোর্টের অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই ব্যোমকেশবাবু, নিশ্চয়ই। আমি যখনই কোনো তথ্য জানতে পারবো তখনই আপনাকে জানাবো। আচ্ছা ব্যোমকেশবাবু, একটা কথা, মানে আপনার কি মনে হয় এই খুনের কারণ কি? খুনের কারণ খুবই স্বাভাবিক। ছেলেটি নিজের লোকেদের ধরিয়ে দিয়েছে। এখন সেই দলের মাথা যিনি আছেন তিনি একে খুন করেছেন। যাই হোক, আপাতত সেই ব্যক্তিকে খুঁজে বের করুন। বন্দি কেউই একেবারে স্বীকার করছে না তার কথা। কেন? আপনাদের সিমসন সাহেব তো বেশ ভালোভাবেই জানেন ঠিক কিভাবে পেটের ভিতর থেকে কথা বের করে আনতে হয়। ব্রিজেশবাবু মাথা নিচু করে চলে গেলেন। তারা দেহ নিয়ে চলে গেলে আমরাও ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকে ব্যোমকেশকে দেখলাম একেবারে নিস্তব্ধ হয়ে বসে রয়েছে তার আরামকে দাঁড়ায় হেলান দিয়ে। তবে খুব একটা যে আরামে সে নেই সেটা তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি ওকে বললাম, ব্যোমকেশ, তুমি যা বলেছিলে সেভাবেই ঘটনা এগোচ্ছে, তাহলে এখন তোমার পরবর্তী পদক্ষেপ কী হবে? সে গম্ভীর কণ্ঠে বলল, সেটাই তো ভেবে চলেছি অজিত।
সিগারেট পুড়িয়ে মস্তিষ্ককে খানিকটা শান্ত করতে হবে। যে যে তথ্য এখনো অবধি হস্তগত করেছি সেগুলি ধরেই এগিয়ে চলতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। যেমন ধরো, মুকুলের খুন হয়েছে অন্য জায়গায়, তারপর কোনো গাড়ি করে তাকে এখানে ফেলে দিয়ে গেছে এক ব্যক্তি। নইলে দুজনে থাকলে চ্যাংদোলা করেই কাজটা সম্পন্ন করা যেত। মুকুলের খুন একজনের হাতেই হওয়া সম্ভব, আর সে হলো ওই জাগৃতি দলের মাথা। তিনি বাদে বাকি সকলেই ভেতরে। কিন্তু তুমি কিভাবে বুঝলে যে কেবলমাত্র সেই খুন করেছে ওকে? অন্য কেউ তো হতেই পারে। না, সেটার সম্ভাবনা খুব একটা নেই। গুলি করে খুন করা হয়েছে, এর থেকে বোঝা যায় খুনির রাগের পরিমাণ ঠিক কতটা। অব্যর্থ নিশানা রয়েছে তার। একেবারে খুব যত্ন করেই যেন গুলিটা করেছে সে। খুনির ব্যাপারে অনেক কিছুই তো বললে, তাহলে তাকে ধরে ফেলাটাও নিশ্চয়ই সোজাই হবে। না না অজিত, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। খুনি নেহাত একজন সাধারণ ব্যক্তি নয়। এই এত বড় সংগঠন চালিয়েও তাদেরকে সে এমনভাবে বশ করেছে যাতে কেউ তার নাম অবধি মুখে আনেনি একটিবারের জন্য। বরং আমি ওই বন্দীদের মুখে হাসি দেখছি, তাচ্ছিল্যের হাসি। ওরা যেন কোনো কিছুকেই ভয় পায় না। ভারত মাতার বীর সন্তান বোধহয় এদেরকেই বলে। যাই হোক, আমার মনে হয় একবার ওই পরিত্যক্ত কারখানা, অর্থাৎ যেখানে জাগৃতি ক্লাব গুপ্তভাবে কাজ করত, সেখানে একবার যাওয়া প্রয়োজন। সেখানে হয়তো কোনো কিছু আমরা পেতে পারি। যেমন কথা তেমনি কাজ। এক মুহূর্ত অপেক্ষা না করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। এর আগে আমরা কখনো ওখানে যাইনি, তবে বাসুদেবের চালের দোকানের পিছনেই যে ওরা কাজকর্ম চালাতো সেটা মুকুলের মুখে শুনেছি। সেখানে গিয়ে দেখলাম চারিদিক খাঁ খাঁ করছে। এমন একটা ফাঁকা স্থানে যে ওরা কী কাজকর্ম চালাতো জানা নেই। ব্যোমকেশ আর আমি একটা হ্যারিকেন নিয়ে নিয়েছিলাম। এখন আলো একটু পড়ে এসেছে, আর এই জায়গাটাও বেশ অন্ধকার। দুজনে হ্যারিকেনের আলোয় চারিদিকটা যতটা সম্ভব দেখতে লাগলাম। হঠাৎ করেই বাইরের আকাশ মেঘের আস্তরণে ছেয়ে গেল। একেতেই বর্ষাকাল, তার মধ্যেই নোংরা স্থানে এসেছি আমরা। ভয় হয় পাছে ঝোঁক না ধরে। বাইরে বৃষ্টি পড়ছে। আমরা এই লোহার মস্ত বড় শেডের নিচে খুঁজে চলেছি কিছু না কিছু সূত্র। ব্যোমকেশ হঠাৎ করেই বলল, অজিত, হ্যারিকেনটা ধরো তো এখানে। আমি ওর ইশারা মতো নির্দিষ্ট স্থানে হ্যারিকেনটি ধরলাম। সেখানে মাটিতে চটির ছেঁড়া ফিতে পড়ে আছে। ব্যোমকেশ বলল, মুকুলের দেহ উদ্ধারের সময় আমরা কিন্তু তাকে খালি পায়ে দেখেছিলাম। আচ্ছা, ওইদিকে চলো তো অজিত। আরও একটু এগোতেই দেখলাম একটা কাঠের চেয়ার পড়ে আছে উল্টো হয়ে, এবং তা থেকে ঝুলছে দড়ি। মাটিতে খানিকটা রক্ত পড়ে শুকিয়ে গেছে। টিমটিমে হ্যারিকেনের আলোয় অস্পষ্টভাবে একটা চিত্র অঙ্কন করতে শুরু করলাম আমরা দুজনেই। ব্যোমকেশ অস্ফুট স্বরে বলতে লাগলো, তার মানে এখানে আগে মুকুলকে নির্যাতন করা হয়েছে, তারপর ওখানে ওর মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে। সম্ভবত গুলি এখানেই মেঝেতে করা হয়েছিল। তেমনটা হওয়াই স্বাভাবিক। যাই হোক, এখানে কি আর কিছু পাওয়া যেতে পারে বলে তোমার মনে হয়? খোঁজ অব্যাহত রাখতে ক্ষতি কি? ওর কথা মতো আরও খানিকক্ষণ আমরা গোটা চত্বর একবার রাউন্ড মেরে নিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ আর কিছুই হাতের নাগালে এলো না। বৃষ্টি এখন ধরেছে, তাই এই মুহূর্তে না বেরিয়ে পড়লে সর্দি কাশির বোঝা শরীরে চাপবে। তাই তাড়াহুড়ো করে দুজনে বেরোতে গিয়েই হলো মস্ত বড় বিপত্তি। একেবারে শ্যাওলায় পা ঘষে চটি ছিঁড়ে আছাড় খেয়ে পড়লাম কাদার উপর। সাদা ধুতি একেবারে কাদায় মাখামাখি হয়ে গেল। ব্যোমকেশ আমাকে ধরতে এসে সাহায্যের বদলে মুচকি হেসে উঠল। আমি বিরক্ত কণ্ঠে বললাম, আমি এখানে পড়ে গেলাম আর তুমি হাসছো? আরে আমায় তোলো এখান থেকে। বলে গাঢ় কৌতূহল নিয়ে ব্যোমকেশ কাদার মধ্যে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এগিয়ে যেতে লাগলো। কাদার মধ্য থেকে একখানা আংটি তুলে নিল সে।
আংটিখানা কাদায় একেবারে মাখামাখি অবস্থায় উদ্ধার করা হলো। ভালো করে সেটা পাশের বৃষ্টির জলমাখা ঘাসে মুছে নিয়ে বেশ অবাক হলো ব্যোমকেশ। আমি রাতের অন্ধকারে বুঝতে পারলাম ওর চোখগুলো যেন চলছে। আমি উঠে বললাম, কই দেখি এই আংটি কার ব্যোমকেশ? ব্যোমকেশ কেবলমাত্র গম্ভীর কণ্ঠে জবাব দিল, ধরে নাও একজন অতি চালাক ব্যক্তির, যে কিনা নিজের চালাকিকে ঢাকবার চেষ্টা করছে। আমার মনে হয় আমি এই আংটিখানা দেখেছি কোথাও। হ্যাঁ, একেবারে এইরকম আংটি, কিন্তু কার কাছে দেখলাম? তুমিও ভুলে যাও ব্যোমকেশ? হ্যাঁ, এমনটা হয়। কেন, আমি কি মানুষ না? আর ভুলে গেছি ঠিক বলবো না, তবে তবে না থাক, আপাতত চলো। এই বস্ত্রে বেশিক্ষণ থাকলে লোকে চোর ভেবে পিটিয়ে দিতে পারে। স্নান সেরে মাথা মুছতে মুছতে ব্যোমকেশকে বললাম, ভাইয়া একটু চপমুড়ি খাবে নাকি? তাহলে কাউকে বলে। দেখলাম আমি ঘরের মধ্যে নিজেই নিজের সাথে কথা বলে চলেছি, কারণ অপর মানুষটি এক মনে সিগারেট টানছে আর জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আকাশ কুসুম ভাবছে। এদিকে আমি যে কি বলে গেলাম তার দিকে বিন্দুমাত্র হুঁশ নেই। কড়ি কাঠের দিকে চেয়ে দেখলাম একটা টিকটিকি বেশ কসরত করে একটা ঝিঝির দিকে অগ্রসর করছে। মনে হলো ব্যোমকেশকে টিকটিকি বলে কেউ ভুল করেন না, তার অগ্রসর হওয়ার পদ্ধতিও খানিকটা এরকমই। আমি পেছন থেকে কাঁধে হাত রেখে বললাম, কি ভাইয়া, এত কি ভাবছো? ভাবছি ওই আংটির কথা, মুকুলের কথা। ছেলেটা বেঈমান ছিল বটে, কিন্তু তার শাস্তি কখনোই খুন হতে পারে না। অন্তত একজন সত্য সন্ধানী হিসেবে এই ব্যাপারটা আমায় বড্ড আঘাত করেছে। আচ্ছা, পুলিশের ডাক্তারের থেকে কিছু জানতে পারলে? না, ব্রিজেশ বাবুর টেলিফোন এখনো পাইনি। আশা করা যায় আগামীকাল ব্যাপারগুলি আমার কাছে বেশ খোলসা হবে। আচ্ছা অজিত, চিত্তবাবুকে মনে আছে তোমার? জানি না হঠাৎ করে কোথা থেকে চিত্তবাবুর নাম তার মাথায় কড়া নাড়ল। বললাম, হাঁসখালির যে ভদ্রলোক সদ্য এখানে এসেছেন? হ্যাঁ, তিনি। ভদ্রলোক তো ফরেন্সিক বিভাগে আছেন। উনি যদি কাটাছেঁড়া করেন তাহলে তো চমৎকার ব্যাপার। আগামীকাল একটু বেশি দেরি হয়ে যাবে অজিত। আজকে 8টা নাগাদ একবার ওনার বাড়িতে ঢু মারলে কেমন হয়? অগত্যা খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বই পড়ে আর গল্প গুজব করে সময়ের কাঁটাকে 8টার ঘরে পাচার করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ব্রহ্মচর্য পালন করা চিত্তবাবু একজন অতি জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। ভদ্রলোক কেবলমাত্র বিজ্ঞান নয়, বরং ইতিহাস, দর্শন থেকে শুরু করে জ্যোতির্বিদ্যাতেও পারদর্শী। উনার সঙ্গে মাঝে মধ্যে কিছু বিষয় নিয়ে আমি কথাবার্তা বলি, যা আবার আমার লেখার কাজে লেগে যায়। আসলে কোনো জ্ঞানী তো আর ফেলনা নয়, আর যখন আপনি লেখক তখন আপনাকে হাজারো জ্ঞানের ঝুড়ি কাঁধে চাপিয়ে তবেই কলম ধরতে হয়। চিত্তবাবু এখানে যে বাড়িতে ভাড়া উঠেছেন সেটাও এক প্রকার ব্যোমকেশের কারণেই সম্ভব হয়েছে। কারণ ওই পিনাকি খুড়োর বাড়িতে কাউকে ভাড়া দিতে গেলে তার এক প্রকার ম্যাট্রিক পরীক্ষা নিয়ে তবে তিনি ভাড়া দেন। জোরালো জেরায় জেরবার হওয়া থেকে সেবার ব্যোমকেশ তাকে রেহাই দিয়েছিল। তারপর থেকে চিত্তবাবু আমাদের সঙ্গে সখ্যতি রেখেছেন আর ওর কাজে অনেকবার লেগেছেন। মাত্র কয়েক মাসেই এক প্রকার আমাদের মধ্যে নিগুড় আত্মীয়তা সৃষ্টি হয়েছে, এমনটা বলাই যায়। ভদ্রলোক একেবারে ব্যস্ত সমস্ত মানুষ, সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে থাকেন তিনি। তাই আগাম কোনো বার্তা না দিয়ে সোজাসুজি তার বাড়িতে চলে গেলে কি ভাববেন কে জানে। তবে ব্যোমকেশ আজ কারো বাধা শোনার অবস্থায় নেই। সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ছাতা বগল দাবা করে রওনা দিল। ছোট গলি বড় গলি পেরিয়ে জুড়ি গাড়ি আর মানুষের ভিড় ঠেলে আমরা গিয়ে পৌঁছলাম ডাক্তার মশাইয়ের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে আমাদের হতাশার পারদ আরও কয়েক ধাপ চড়ল। বাইরে থেকে তালা বন্ধ করে গেছেন ভদ্রলোক। হয়তো এখন কারোর মৃতদেহ নিয়ে গভীর পড়াশোনা চালাচ্ছেন তিনি। না অজিত,
এখন আর ফিরে যাওয়া উচিত হবে না, বরং ওই পাথরের চাইয়ের উপরে বসে অপেক্ষা করি ওনার জন্য। তার চেয়ে চায়ের দোকানে একটু চা সিগারেট খেয়ে আসা যায়। বেশ, তাই চলো। এইভাবে খানিকক্ষণ সময়কে ফাঁকি দিতে দিতে আমরা অপেক্ষা করতে লাগলাম চিত্তবাবুর। চা খেয়ে ফিরে এসে দেখি বাড়ি আগের অবস্থাতেই রয়েছে। অগত্যা অপেক্ষার প্রহর বাড়িয়ে আরও আধ ঘন্টা বাদে ভদ্রলোকের চকচকে টাক দেখা গেল। আপন মনে কথা বলতে বলতে আমাদের দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। ব্যোমকেশ ওনাকে আশ্বাস দিল, চিত্তবাবু, আমি ব্যোমকেশ বক্সী, চিনতে পারছেন? উনি যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। বললেন, তাই বলুন। তা কি ব্যাপার, হঠাৎ আমার কাছে এসেছেন? একটা সাহায্য লাগতো। ভেতরে আসুন আপনারা, এইভাবে সাহায্য করলে সভ্যতার গালে চর বসবে যে। আমরা দুজন উনার পিছন পিছন বাড়িতে প্রবেশ করলাম। ঢুকতে ঢুকতে ব্যোমকেশ বলল, সভ্যতার গালে চড় মারতে কি বাকি রেখেছে সরকার? শুনেছি সবটা। আপনাকে আর অজিতবাবুকে জেলের ঘানিটা নিয়েছে ওরা। সত্যি খুবই ক্লান্ত লাগে মাঝে মাঝে। পরাধীনতার জন্য ওষুধ কি হতে পারে বলুন তো? স্বাধীনতা। আর তার ছক যারা করছে তারাই আসল ডাক্তার। কি ভুল বললাম নাকি চিত্তবাবু? ভদ্রলোক হেসে বললেন, না না, মন্দ বলেননি মোটেই। নিন নিন, আতিথ্য গ্রহণ করুন। আমরা দুজনে সোফায় হেলান দিয়ে বসলাম। ঘরের বাতি জ্বালিয়ে তিনিও যোগ দিলেন। এবারে বলুন, কি জানতে চান? মুকুল নামের ছেলেটির ময়নাতদন্ত কি আপনি করছেন? আমার সেই বিষয়ে কিছু জানার ছিল। মুকুল, মুকুল, হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। আজকেই তো ওর বডি এক্সামিন করলাম। কাল সকালে অফিসিয়াল রিপোর্ট পুলিশকে দিয়ে দেবো। হ্যাঁ বলুন, কি জানতে চান? আচ্ছা বেশ, আমি যে আপনার কাছে এসে তথ্য সম্পর্কে জানছি এটা যেন পাঁচকান না হয়। নিঃসন্দেহে। বেশ, মুকুলের মৃত্যু কিভাবে হয়েছে আপনি কি বর্ণনা দিতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই। ছেলেটিকে নিঃসন্দেহে মৃত্যুর আগে প্রচন্ড টর্চার করা হয়েছে। ওকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখার প্রমাণ পাওয়া গেছে। পিঠে সম্ভবত ওই চাবুক দিয়ে জোরালো প্রহার করা হয়েছে এবং শেষমেশ ওর কপালে গুলি করে খুন করেছে আততায়ী। খুনে কিন্তু ওয়েল ট্রেইনড একজন ব্যক্তি। নইলে অত নিখুঁতভাবে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে কতজন গুলি করতে পারে সে নিয়ে আমার দ্বিধা আছে। আচ্ছা, গুলিটি সম্পর্কে কোনো রকম তথ্য দিতে পারবেন? গুলি? হ্যাঁ নিশ্চয়ই। যেরকম বন্দুক থেকে গুলি করা হয়েছে সেটা খুবই নর্মাল। আজকালকার বিদ্রোহীরা বেশিরভাগ ওই ক্যালিবার ব্যবহার করে। তাই? কেন, আপনি কি কিছু সন্দেহ করেছিলেন? না, ভাবলাম যদি কোনো রকম রসদ পাওয়া যেত। এভাবে আরও কিছুক্ষণ কথাবার্তা চলার পর আমরা দুজনে সেখান থেকে উঠে পড়লাম। বর্তমানে রাস্তাঘাটে প্রচণ্ড কারফিউ চলছে। সরকার যখন তখন বেয়াক্কেলে হয়ে মাইক নিয়ে ঘোষণা করে দিচ্ছে। 9টা বাজতেই ভদ্রলোককে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে এলাম সেখান থেকে। হাঁটতে হাঁটতে ব্যোমকেশকে বললাম, ভায়া, তদন্ত এখন কত দূর এগুলো বলে মনে করছো? এগিয়েছে বটে, তবে দূরত্ব বলাটা এখনই উচিত হবে না। আরো কিছু বিষয় ধাঁধার মতন রয়েছে আমার কাছে। বলছি, জাগৃতি দলের বাকিদের খবর জানো? হ্যাঁ, গতকাল ব্রিজেশ বাবুর থেকে শুনলাম তাদের নাকি প্রাণ নিংড়ে বের করে নিচ্ছে পুলিশ প্রশাসন, শুধুমাত্র একজন ব্যক্তির নাম জানবে বলে। সত্যি? পুলিশে ছুলে 18 ঘা, কথাটা ভুল নয়। হ্যাঁ সেই। বলে ব্যোমকেশ রাস্তায় জ্বলন্ত একটি ল্যাম্পপোস্টের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার গতি এবং দৃষ্টি হঠাৎ আমার একটা সাধারণ কথা এভাবে স্থির হয়ে যাওয়ার কারণ ঠিক বুঝতে পারলাম না। আমিও তার দৃষ্টি বরাবর সেদিকেই তাকালাম। কি হে ভায়া, এরকম অপ্রকৃতিস্থভাবে থেমে গেলে কেন? অজিত, অজিত, বুঝে গেছি সবটা, মিলে গেছে সমস্ত হিসেব। তোমাকে ধন্যবাদ বলে ছোট করবো না ভায়া। না না, অনেক কষ্ট করে পড়ালেখা শিখে বড় হয়েছি, দয়া করে ছোট করো না আর। কিন্তু হলুটা কি বলতো? ব্যাপারটা মস্করার পর্যায়ে আর নেই অজিত, কখনোই ছিল না যদিও।
মাথার মধ্যে অনেকগুলো জিনিস ঘুরছিল বটে, তবে তবে এখন সবটা জলের মতো স্বচ্ছ। আচ্ছা, আজকের রাতটা নিশ্চয়ই আমায় এই আশঙ্কা নিয়েই কাটাতে হবে যে খুনি কে, নাকি সেটা আমার কর্ণগোচর হবে। উত্তেজনার পারদকে চড়তে দাও নিজের মধ্যে, কারণ কালকে যা শুনবে, যা জানবে, তাতে তুমি অবাক না হয়ে পারবে না বন্ধুবর। সেই রাতে ওটাই আমাদের মধ্যে শেষ কথা ছিল। আমি রাত্রি কাবার করলাম অত্যন্ত উত্তেজনার সঙ্গে। সর্বক্ষণ মনে হচ্ছিল আমাদের চোখের সামনে থেকে আসলে কেই নৃশংস খুনি, যাকে ব্যোমকেশ বুঝতে পারলো, শনাক্ত করতে পারলো, কিন্তু আমি পারলাম না। ওই আংটি আসলে কার? পরদিন সকালবেলা সকালের জলখাবার সেরে নেওয়ার পরপরই আমাদের টেলিফোন বেজে উঠল। হ্যালো, হ্যাঁ বলুন। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি একটা কাজ করতে পারবেন, একবার যদি আমাদের বাড়িতে আসতেন। বেশ বেশ, আমরা অপেক্ষা করব। আপনার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা আছে। বলে ফোনটা কেটে দিয়ে ব্যোমকেশ আমার দিকে ফিরে বলল, ব্রিজেশবাবু ফোন করেছিলেন, পোস্টমর্টেম রিপোর্টের ব্যাপারে বললেন। ও আচ্ছা ব্যোমকেশ, তুমি ওনাকে হঠাৎ আমাদের এখানে আসার জন্য বললে কেন? কারণ আছে অজিত। আচ্ছা, ঘরে কিছু মিষ্টি টিষ্টি আছে নাকি? হ্যাঁ, গতকাল সন্দেশ এনেছিলাম, ওটাই আছে। কেন বলো তো? না, বাড়িতে অতিথি আসবেন, মিষ্টিমুখ না করালে কি চলে? জানি না ব্রিজেশবাবুকে হঠাৎ করে এভাবে আপ্যায়ন করবার কি দরকার পড়ল। 1 ঘন্টার মধ্যে বাড়ির সামনে এসে দাঁড়ালো পুলিশের জিপ। ব্রিজেশবাবু ভারী বুটের শব্দ তুলে উঠে এলেন আমাদের তেতলার ঘর। আমি দরজা খুলে বললাম, ভেতরে আসুন। নিজের পুলিশি টুপি নামিয়ে রেখে চেয়ারের উপর বসলেন তিনি। আপনি একটু বসুন, আমি ব্যোমকেশকে ডেকে দিচ্ছি। ভদ্রলোকের গলায় দেখলাম বিন্দু বিন্দু ঘাম জমাট বেঁধেছে। পুলিশ হয়ে এতটা ভয়ার্ত চোখ মুখ কেন পড়ে রয়েছেন উনি? ব্যোমকেশ মিষ্টি হাসি হেসে অতিথি আপ্যায়নের ভঙ্গিতে বলল, ও, আপনি এসে পড়েছেন দেখছি। অত্যন্ত দুঃখিত আপনাকে বসিয়ে রাখবার জন্যে। আসলে একটা আংটি একটু নেড়ে চেড়ে দেখছিলাম। কথাটা শোনা মাত্র যেন ভদ্রলোকের চোখে ভয়ের ছাপ তীব্রভাবে ফুটে উঠল। আংটি মানে কিসের আংটি ব্যোমকেশবাবু? হ্যাঁ, বলছি। তার আগে আপনাকে একটা ধন্যবাদ জানানো আমার কর্তব্য। ধন্যবাদ? কেন? এ বাবা, ধন্যবাদ জানাবো না? আপনি নিজেও দায়িত্বে আমাদের জেল থেকে মুক্ত করবার জন্য বঙ্কিমবাবুকে টেলিফোন করলেন, তারপরও বলছেন আপনার একটা ধন্যবাদ প্রাপ্য নয়। ভদ্রলোকের চোখে মুখে দেখলাম এক রাশ বিস্ময় এসে জমাট বেঁধেছে। আমিও একই সাথে অবাক হলাম। তার মানে নেংটির বদলে সেদিন আমাদের সেই অদৃশ্য ত্রাতা আসলে ব্রিজেশবাবু। কিন্তু কেন? ব্যোমকেশ বলে চলল, তবে এটা মোটেও ভাববেন না আপনি আমাদের উপকার করেছেন বলে আপনার দোষটাকে আমরা লঘু করে দেখব। দোষ? কি কি দোষ করেছে আমি? এসব আমার নামে কি সব মিথ্যে বদনাম দিচ্ছেন আপনি ব্যোমকেশবাবু? আপনি ভালো করেই জানেন মিথ্যে বদনাম আমি কাউকে কখনো দিই না। আর যখন তিনি সরকারি উচ্চপদস্থ কর্মচারী, তখন তো সেই প্রসঙ্গ একেবারেই অসম্ভব। মুকুলকে আপনি খুনটা কেন করলেন ব্রিজেশবাবু? তাহলে কি আপনি সেই জাগৃতি দলের অদৃশ্য মাথা? নিজেকে নিজেই খুঁজছিলেন এতদিন? ব্যাপারটা কিন্তু মন্দ নয়, কি বল অজিত? আমি অবাক হওয়ার মাত্রাকে ছাড়িয়ে গেছি ইতিমধ্যে। তার মানে যে লোককে ব্রিজেশবাবু এবং তার ডিপার্টমেন্ট খুঁজে চলেছে সে আর কেউ নয়, স্বয়ং ব্রিজেশবাবু নিজেই। আরে মশাই, আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি সব মিথ্যে বদনাম দিচ্ছেন আমার নামে? মিথ্যে বদনাম? আচ্ছা বেশ, তবে বলছি শুনুন। সেদিন অর্থাৎ আমাকে অ্যারেস্ট করার দিন, যখন আপনি বললেন আপনি অনিচ্ছা সত্ত্বেও আমায় অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছেন, তখন আমায় হাত কড়া পরানোর সময় আপনার আঙুলে আমি এই আংটিটি লক্ষ্য করি ব্রিজেশবাবু। দেখুন তো একবার চিনতে পারেন কিনা। বলে ব্যোমকেশ হাতের মধ্যে চকচকে আংটিখানা তুলে ধরল। তার মানে এই আংটির রহস্যময় মালিক ইন্সপেক্টর ব্রিজেশবাবু। গতকাল যখন আপনি মুকুলের দেহ নিয়ে চলে যান পুলিশ ভ্যান করে,
তার কিছু পরেই আমি আর অজিত জাগৃতি ক্লাবে পৌঁছে খুঁজে পাই এই আংটিখানা। আংটিটা বরাবরই আপনার ঢিলে হয়, তাই না? ব্রিজেশবাবু চুপ করে রইলেন। তার মুখ থেকে একটা কথাও নড়ল না। আপনি আজ সকালে ময়নাতদন্তের রিপোর্ট বলার সময় একটা বিষয়ের উল্লেখ করেননি ব্রিজেশবাবু। সেটা হলো মুকুলের পিঠে চাবুকের দাগ। আমি গতকাল রাতে চিত্তবাবুর বাড়ি গিয়ে ময়নাতদন্তের আগাম খবর নিয়ে এসেছিলাম। সেটা যদিও আপনার জানবার কথা নয়, আপনি ভাবলেন এই তথ্যখানা বেমালুম চেপে যাবেন, কি তাই তো? এই যে অজিত, গত রাতে যখন তুমি আমায় বললে পুলিশে ছুঁলে 18 ঘা, তখনই আমার মাথায় পুলিশের ব্যাপারটা আসে এবং আমার মনে পড়ে যায় এই আংটি আমি কার হাতে দেখেছি। দেখুন ব্রিজেশবাবু, আমি চাইলে এক্ষুনি সবটা প্রমাণ করে দিতে পারি, কিন্তু আমার মনে হলো সর্বাগ্রে সবটা আপনাকেই জানানো প্রয়োজন। ব্রিজেশবাবু এবার মুখ খুললেন। এর জন্য আপনারও একটা ধন্যবাদ প্রাপ্য ব্যোমকেশবাবু। আপনি জানেন না নিজের জীবনে ঠিক কতটা বড় ঝুঁকি নিয়ে আমি দলটা চালিয়ে এসেছি, এতটা গোপনীয়তা অবলম্বন করে। আর ওই বাচ্চা ছেলেটা কিনা আমার আদর্শকে, আমার দেশমাতাকে স্রেফ বেচে দিল ইংরেজ কুলাঙ্গারগুলোর হাতে। এমনটা কি মেনে নেওয়া যায় বলুন? তাই ওকে বাধ্য হয়ে আমায় মারতে এগুলো ব্যোমকেশবাবু। তবে কি জানেন, মৃত্যুর আগে আমি ওর চোখে মুখে একটা বিশ্বাসঘাতকতার যন্ত্রণা দেখতে পেয়েছিলাম। কিন্তু একটা বাচ্চা ছেলে যতই দুষ্কর্ম করুক না কেন, তার শাস্তি হিসেবে মৃত্যু কখনো যথাযথ নয়। ব্যোমকেশবাবু, মাকে বিক্রি করার জন্য কোনো বয়স লাগে না। দেশটাকে মায়ের মতন ভাবলে তাকে বিদেশি বর্বরদের হাতে কেউ কখনো তুলে দিতে পারে না ব্যোমকেশবাবু, কেউ পারে না। আমরা দুজনে উনার এই কথায় চুপ করে রইলাম। গভীর নিস্তব্ধতা আমাদের গ্রাস করে ফেলল ধীরে ধীরে। জাগে 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 ছাড়ুন সেসব কথা। তাহলে বলুন, এখন আপনি কি করবেন? পুলিশে খবর দিয়ে আমাকে ধরিয়ে দেবেন নাকি আমার জন্য অন্য কিছু ভেবেছেন? একটা কথা আমি ভাবছি এখনো, আপনি মুকুলকে খুন করার সময় আলাদা বন্দুকের ব্যবহার করেছিলেন, তাই না? তা আপনি কি ভাবলেন সার্ভিস রিভলভার দিয়ে খুন করবো যাতে সহজে ধরা পড়ে যায়? জানেন ব্রিজেশবাবু, এর আগে কখনো আমার মন এতটাও দ্বিখণ্ডিত হয়নি। আমার মনের এক ভাগ বলছে সত্য অনুসন্ধানের যে আদর্শে আমি ব্রতী হয়েছি তাতে অনড় থাকতে, আর আরেক ভাগ বলছে দেশমাতাকে স্বাধীন করার যে যুদ্ধে আপনি নিয়োজিত হয়েছেন, প্রাণপাত করছেন, তাতে সাময়িক মদত দিতে। তাই আপনি না হয় বলুন আমার কি করণীয়? একটা শুকনো হাসি হেসে ব্রিজেশবাবু বললেন, আমি আপনার মোরালকে সম্মান জানাই, তাই তাকে অপমান করার ধৃষ্টতা আমার নেই। আপনি চিন্তা করবেন না, আপনার আদর্শকে আমি কখনোই কুলুষিত করতে দেব না। জানেন ব্যোমকেশবাবু, আপনাকে এই তদন্তে যখন আমি নিযুক্ত করলাম তখন আমি ঠিক বুঝতে পেরেছিলাম আপনিই আমাকে একমাত্র ধরতে পারবেন। তাই তাহলে কেন চেয়েছিলেন আমার সাহায্য? সেটা নয় আমার মধ্যেই থাক, তবে আপনার সঙ্গে কাজ করে ভালো লাগলো। আমি নিজে থেকে ধরা দিলে ওই জেলের গারদের অন্ধকারের আড়ালে যারা আমার মুখ চেয়ে বসে আছে, আমার সেসব ভাইদের, তাদের অন্তরাত্মাকে আমি খুন করে ফেলতাম। তাদের মনোবল, তাদের মানসিকতা সবটা ধসে পড়ে যেত একটা অতল কুমিরে ব্যোমকেশবাবু। তার থেকে বরং এটাই স্ট্রং। তাহলে এখন আপনি কি করবেন? অপরাধীর তকমা লাগিয়ে আত্মসমর্পণ করবেন? আত্মসমর্পণ? না না ব্যোমকেশবাবু, এই ভারত মাতার বীর সন্তানরা আত্মসমর্পণ করতে জানে না। আমার ওটার সময় এসছে। কোথায় যাবেন আপনি? কেন? ওই বাসুদেবের চালের দোকানের পিছনে জাগৃতির সেই অন্ধকার কুঠুরিতে, যেখানে আমার ভাবনার, আমার আদর্শের জন্ম হয়েছিল, ঠিক সেখানেই। সেখানে গিয়ে কি করবেন আপনি? আমি প্রশ্ন করে উঠলাম। কি করব? কি করব? যেটা সবাই করে সেটাই করব।